নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সন্দীপ ঘোষের সঙ্গে কালীঘাটের ব্যানার্জি পরিবারের ঘনিষ্ঠতা কোন পর্যায়ে অ্যাসেস করতে পারেননি ডক্টর শান্তনু সেন। মুখ খুলেছিলেন আরজিকর কাণ্ডের সময়, পরিষ্কারভাবে মুখ খুলেছেন সন্দীপ ঘোষ সম্বন্ধে। বারবার কথা বলেছেন, বারবার বলেছেন যে সন্দীপ ঘোষের জন্য আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল রসাতলে চলে যাচ্ছে। তখনও বোঝেননি যে সন্দীপ ঘোষের সঙ্গে কালীঘাটের ব্যানার্জি পরিবারের এইটার ইকুয়েশনটা কী। আমার আন্দাজ হয়েছিল, বহুদিন ধরে আন্দাজ হয়েছিল। তার কারণ দেখুন, একটা খুব সিম্পল কথা আমি আপনাকে বলি। তার আগে বলি, সাসপেন্ডেড হয়েছেন ডক্টর শান্তনু সেন, সাসপেন্ডেড হয়েছেন আরবুল ইসলাম। আরবুল ইসলামের সাসপেনশনের পেছনে একটা অন্য কারণ আছে, সেটা নিয়ে আমি ছোটো করে বলবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ডক্টর শান্তনু সেন কেন সাসপেন্ডেড হলেন, এই অঙ্কটা একটু পরিষ্কার করা দরকার, যেটা সাধারণ মানুষ হয়তো অনেকে গুলিয়ে ফেলছেন। আমি এই পুরো বিষয়টা নিয়ে, ডক্টর শান্তনু সেনের পুরো বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করেছি, অনুশীলন করেছি, তথ্য সংগ্রহ করেছি। এমনকি ডক্টর শান্তনু সেনের সঙ্গেও আমি ব্যক্তিগত পর্যায়ে মাঝে মাঝে কথা বলেছি। তার সঙ্গে প্রচুর সংঘাত হয়েছে। তিনি আমাকে সরাসরি উকিলের চিঠি ধরিয়েছেন, মামলা করব বলে ভয়ও দেখিয়েছিলেন, সবই হয়েছে। কিন্তু আবার টিভি চ্যানেলের টক শোতে যখন গেস্ট রুমে বসে কথা বলেছি, তখন একদম খুব স্বাভাবিক ছন্দে কথা বলেছি। মানুষটাকে আমি অ্যানালিসিস করার চেষ্টা করেছিলাম। তার সম্বন্ধে অনেক অভিযোগ আমি পর্যন্ত করেছি। তাঁর সম্বন্ধে যে স্কোয়ার ফুট সেন কথাটা বলা হয়, সেটা নিয়ে তিনি খুব বিড়ম্বিত বোধ করেছেন, সেটাও তিনি আমাকে পরিষ্কারভাবে বলেছেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমার খালি বারবার মনে হচ্ছিল শান্তনু সেনের এই সাসপেনশনের পেছনের কারণটা কী। আমি গত 3 দিন আগে খবরটা পেয়ে গিয়েছিলাম। কোনো একটি নির্দিষ্ট টিভি চ্যানেলের একজন সাংবাদিক তিনি খবরটি করেছিলেন। নামটা বলেনি, কিন্তু আমি বুঝতে পারছিলাম নামটা হবে ডক্টর শান্তনু সেন। কেন ডক্টর শান্তনু সেন সাসপেন্ডেড, আমি সেটা একটু আপনাদের কাছে ব্যাখ্যা করে বলবো। তার আগে বলি, শান্তনু সেনের এর আগে রাজ্যসভার নমিনেশন পাননি। মনক্ষুণ্ণ হয়েছিলেন, সেটা বলেও ছিলেন, প্রকাশ্যে ক্যামেরার সামনে বলেছিলেন, খারাপ লেগেছে। পরবর্তীকালে তার ইচ্ছে ছিল যে বড়নগর আসনে তিনি পার্শ্ববর্তী এতে পাইকপাড়াতে থাকেন, বড়নগর আসনটিতে তার নির্বাচনে কন্টেস্ট করার কথা ইচ্ছে ছিল। সেটাও তার হয়নি, সেটাও তার খারাপ লেগেছিল। পরবর্তীকালে তার মুখপত্র পদ কেড়ে নেওয়া হয়েছে। মেডিকেল কাউন্সিলের একটি নির্বাচনে তিনি যদিও নিজেকে জয়ী করেছেন, সেটা তার হয়তো ব্যক্তিগত ক্যারিসমাতেও কিছুটা হয়েছে। এই সবের প্রেক্ষিতে দাঁড়িয়ে ডক্টর শান্তনু সেনকে হঠাৎ তৃণমূলের কেন প্রয়োজন হলো সাসপেন্ড করার, অঙ্কটা একটু ভালো করে বুঝুন। সন্দীপ ঘোষ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মোস্ট ট্রাস্টেড ম্যান। কেন? অনেকে অনেক কথা বলেন সন্দীপ ঘোষের সঙ্গে ব্যানার্জি পরিবারের সম্পর্ক নিয়ে। আমি সেই সব ব্যক্তিগত পরিচয়ের জায়গা থেকে যেতে চাইছি না। কিন্তু সন্দীপ ঘোষ কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটা ট্রাস্টেড, এবং আপনাদের বলি, শান্তনু সেনের সাসপেনশনের পেছনের কারণ হচ্ছে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে সাংঘাতিকভাবে মুখ খুলেছিলেন শান্তনু সেন। আরজিকর মেডিকেল কলেজ রসাতলে যাচ্ছে, এই লোকটি নটোরিয়াস লোক। যতদিন ধরে আরজিকর মেডিকেল কলেজে আছে, ততদিন ধরে আরজিকরের অনেক ক্ষতি করছেন। বারবার করে মুখ খুলেছেন, বারবার করে মুখ খুলেছেন, একবার না, দুবার না, তিনবার না, বারবার করে মুখ খুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভালোভাবে নেননি। পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ভালোভাবে নেননি। সন্দীপ ঘোষের সঙ্গে আমার প্রথম দিন থেকে মনে হতো কালীঘাটের ব্যানার্জি পরিবারের একটা আর্থিক কোনো সম্পর্ক আছে। কিসের আর্থিক সম্পর্ক থাকতে পারে সেটা তো ইনভেস্টিগেশনের ব্যাপার। কিন্তু একটু ভালো করে ভেবে দেখুন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগের পরও তাকে 5 ঘন্টার মধ্যে, যেদিন 31 বছরের ডাক্তার কন্যার বাড়িতে কোনো এক সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে উপস্থিত হয়েছে, 9 তারিখ চলে গিয়েছিলেন 31 বছরের ডাক্তার কন্যা, বোধহয় 12 তারিখ বা 13 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নাটক করে বানিয়ে সোদপুরে এসে হাজির হয়েছিলেন। এবং বেরিয়ে এসে যখন প্রেস কনফারেন্স করছেন, তখন তাকে বলা হয়েছে, কোনো একটি কথার প্রেক্ষিতে তিনি বলেন যে উনি রিজাইন করেছেন। সন্দীপ ঘোষ সেনকে সরকারি অফিস চাকরি থেকে রিজাইন করেছেন। সেই সময় সেই সন্দীপ ঘোষকে 5 ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের প্রিন্সিপাল করে দিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। চূড়ান্ত কোনো অর্থনৈতিক সম্পর্কর বন্ধনে সম্পর্কযুক্ত না হলে, যুক্তি বলে, আমার কাছে তথ্য নেই কত টাকার আদান প্রদান, কার সঙ্গে আদান প্রদান, কিন্তু বলছি চূড়ান্ত অর্থনৈতিক সম্পর্কের লেনদেন না থাকলে কখনো কেউ ওই রকম নক্কারজনক ঘটনা, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ছুটে যেতে হচ্ছে 31 বছরের ডাক্তার কন্যার বাড়িতে বাবা মার কাছে,
এবং সেই দিন তিনি রিজাইন করছেন সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে অত অভিযোগ আসছে বলে। এবং তখন সেই মানুষটিকে 5 ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে তাকে রিইনস্টেট করা হচ্ছে। এই যে কনফিডেন্স, যে নিজের ওপর এই রকম প্রেশার, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তো প্রেশার ছিল, এ তো অস্বীকার করে লাভ নেই। এই ঘটনার প্রেক্ষিতে সমস্ত অভিযোগের তীরটা তো যাচ্ছিল নবান্নের দিকে। সেই প্রেশার নিয়েও ওই ভদ্রলোককে গিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে বসানো, যেখানে আমার ন্যাশনাল মেডিকেল কলেজে ওখানকার স্থানীয় ডাক্তাররা আন্দোলনে নেমে গেলেন ওকে ঢুকতে দেবো না বলে। ভেবে দেখুন, 5 ঘন্টার মধ্যে তাকে রিইনস্টেট করলেন। কোনো সাংঘাতিক অর্থনৈতিক সম্পর্ক না থাকলে এটা হয় না। যুক্তি বলে, আমাকে যদি বলেন যে তথ্য দিয়ে বলুন, আমি বলতে পারবো না, কিন্তু যুক্তি বলে চূড়ান্ত একটা সাংঘাতিক দুটো জিনিস হতে পারে। একটা রক্তের সম্পর্ক, সেটা নিয়ে অনেকে বলেন, কিন্তু আমি সেটা নিয়ে বলতে চাইছি না। আমি জানি না, আমি ওই ধরনের ব্যক্তিগত কালচারে বিশ্বাস করি না, ফলে আমি সেটা বলতে চাইছি না। কিন্তু চূড়ান্ত কোনো অর্থনৈতিক ব্যবসায়িক সম্পর্ক না থাকলে এই ধরনের ট্রাস্ট অ্যান্ড ফেথ একজন ওই ধরনের কালপিটের উপর রাখা যায় না। রেখেছিলেন, সন্দীপ ঘোষকে রিইনস্টেট করেছেন। পরবর্তীকালে সেই সন্দীপ ঘোষ যখন ঢুকতে পারলেন না, যখন 15 দিনের ছুটিতে হাইকোর্টের চিফ জাস্টিসের ঘর থেকে তাকে 15 দিনের ছুটিতে যেতে বলা হলো, সেই সময় তাকে অফিসার অন স্পেশাল ডিউটি করা হয়েছিল স্বাস্থ্য ভবন থেকে। সেটাও তো চূড়ান্ত কোনো স্বার্থ না থাকলে এটা কেউ করে না। এবং স্বাস্থ্য ভবনের সব কিছুই হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, সমস্ত কিছু। তো চূড়ান্ত কোনো অর্থনৈতিক স্বার্থ না থাকলে সন্দীপ ঘোষকে ওএসডি করা হয় না, ইনস্পাইট অফ দ্য অর্ডার অফ দ্য হাইকোর্ট। এটা গেল 3, 4। আমি একটা করে যুক্তি দিয়ে বলছি, কোনোটা যদি ভুল হয় আপনারা ধরিয়ে দেবেন। আমি সন্দীপ ঘোষ এবং শান্তনু সেনের এই পুরো বিষয়টা আমি চর্চা করেছি বলে আপনাদের সামনে প্রকাশ্যে মুখ খুলছি এই বিষয়টা নিয়ে। আমি শান্তনু সেনের হয়ে মুখ খুলছি না, আমি যেটা বলছি যে ঘটনাটা কী, পেছনের ঘটনাটা কী। এবং অনেকে চমকাচ্ছেন, আমি চমকাইনি। দেখুন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত বড় অভিযোগ, তিনি এই মার্ডার কনস্পিরেসির মধ্যে যুক্ত আছেন। সিবিআই তাকে বাঁচাচ্ছে, ওই সম্পত নিনা আর সীমা পাহুজাকে দিয়ে সিবিআই তাদের বাঁচানো হচ্ছে। কনস্পিরেটার ও তথ্য প্রমাণ লোপাট অভিযোগে যার চার্জশিট 90 দিনের মধ্যে সিবিআই দিল না, বদমাইশি করে শয়তানি করে দিল না, যুক্ত আছেন। সেটা তো একটা দিক, কিন্তু চূড়ান্ত দুর্নীতির ব্যাপারে তো চার্জশিটটা পেশ হয়েছে। তো সেই চূড়ান্ত দুর্নীতির ব্যাপারে চার্জশিট পেশ করতে গিয়ে ট্রায়াল শুরু করতে গেলে রাজ্য সরকারের অনুমোদন দরকার। খেয়াল করে দেখুন, সন্দীপ ঘোষের ব্যাপারে রাজ্য সরকার, যেহেতু তিনি সরকারি কর্মচারী, সন্দীপ ঘোষের ব্যাপারে রাজ্য সরকার কিন্তু তার অনুমতি দেয়নি, নবান্ন অনুমতি দেয়নি। তার বিরুদ্ধে যে ট্রায়াল শুরু হবে তার অনুমতিটা দেয়নি। মানেটা কি দাঁড়ালো, ভালো করে বুঝুন ব্যাপারটা। আমি অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। সন্দীপ ঘোষের মতো একজন কালপ্রিট, ক্রিমিনাল, যে লোকটা এত বড় অন্যায় কাজ করেন, আপনাদের মনে আছে, আমি আরও একটা তথ্য, এগুলো নিয়ে চর্চা করতে ইচ্ছে করে না, যেখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যখন গিয়েছিলেন, ফেসবুক ঘেঁটে ট্রান্সজেন্ডারদের বাড়িতে ডেকে কী করতেন, প্রকাশ্যে মুখ খুলেছিলেন। ওইরকম একটা নোটোরিয়াস ক্যারেক্টার, যার বাড়িতে সমস্ত অভিযোগ তথ্য প্রমাণগুলোকে পেয়েছে সিবিআই খুঁজে বেলেঘাটাতে। একটু ঘটনাটা স্মরণ করিয়ে দিই। বাঙালি তো বিস্তৃত হতে ভালোবাসে, খেলামেলা উৎসবে মজে গিয়ে ভুলে যেতে চেষ্টা করে। আমি সেই জন্য একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি, একটু ভালো করে ভাবুন। আক্তার আলী, যে মানুষটা সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন চাকরি ছেড়ে দেবেন, আদালতে মামলাগুলো লড়বেন বলে, সেই মানুষটা গত 2 বছর ধরে অভিযোগ জানিয়েছেন যে আর.জি. কর মেডিকেল কলেজ হসপিটালে কী সাংঘাতিক দুর্নীতি হয়েছে সেইটা নিয়ে। সেই আর.জি. কর মেডিকেল কলেজে হসপিটালের দুর্নীতির ব্যাপারে যখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দিস্তে ফাইল ডকুমেন্ট জমা করে এসেছেন এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তিনি অ্যান্টি করাপশন মানচে দিস্তে ডকুমেন্ট তথ্য প্রমাণ জমা করে দিয়ে এসেছেন এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আজ থেকে অনেক দিন আগে, বছরখানেক 1.5 আগে, ভিজিলেন্স কমিশনে গিয়ে এত দিস্তে কাগজপত্র জমা করে এসেছিলেন এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তারপরে স্বাস্থ্য দপ্তরের সচিব যিনি নারায়ণ স্বরূপ নিগম, তার কাছে গিয়ে পর্যন্ত এতগুলো দিস্তে ডকুমেন্ট জমা করে দিয়েছে। সমস্ত 4টে জায়গায় তথ্য প্রমাণ অভিযোগ কাগজপত্র জমা করার পর তদন্ত শুরু হয়েই বন্ধ হয়ে গেছে।
এবং পরবর্তীকালে সিবিআই যখন তার বেলেঘাটার আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের এই প্রাক্তন এই কীর্তিমানটির বাড়িতে গিয়ে যখন সার্চ অপারেশন করেছে, দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বা ভিজিলেন্স কমিশনে যেগুলো দেওয়া হয়েছিল তার সমস্ত ফাইলগুলো সন্দীপ ঘোষ নিজের আলমারিতে রেখে দিয়েছেন। কী করে হয়? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলাম যার বিরুদ্ধে, তার আলমারিতে সেই চিঠিগুলো পাওয়া গেলে তার মানেটা কী দাঁড়াচ্ছে বুঝতে পারছেন? বা ভিজিলেন্স কমিশনে বা স্বাস্থ্য সচিবকে যা দিলাম বা অ্যান্টি করাপশন ব্রাঞ্চে যা দিলাম সমস্ত ডকুমেন্টসগুলো সন্দীপ ঘোষের আলমারিতে পাওয়া যাচ্ছে, তার বাড়ির আলমারিতে পাওয়া যাচ্ছে। সিবিআই গিয়ে সেটা উদ্ধার করছে। তার মানে তাকে ডেকে এই সন্দীপ এগুলো নিয়ে যা, তোর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে, তাই না? আমি বলছি শান্তনু সেনের বহিষ্কারটা, এই সাসপেনশনটা হতো না, হলো একটা মাত্র কারণ তিনি ভীমরুলের চাকে ঢিলটা মেরেছিলেন। এই ভীমরুলটি হচ্ছে সন্দীপ ঘোষ। এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কথা বলাটা কত বড় অপরাধ আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন। তার বিরুদ্ধে এখনও ট্রায়াল শুরু করতে দিচ্ছে না এ রাজ্য সরকার, নবান্ন দিনের পর দিন সেটাকে আটকে রেখে দিয়েছে। এত বড় একটা ক্রিমিনালের বিরুদ্ধে শান্তনু সেন তার বিরুদ্ধে কথা বলেছেন, ফলে তো তার চাকরিটা গেল। চাকরি তো বলবো, তৃণমূল কংগ্রেসের প্র্যাকটিক্যালি এখন চাকরি, আমি ওটাকে রাজনীতি বলি না, আদর্শ নীতিজ্ঞান কিছু বলে নেই, ওটা চাকরিটা গেল। তবে আবার এটাও কথা, চাকরিটা ফিরেও আসবে। তৃণমূল কংগ্রেসে আজকে সাসপেনশন, কালকে উইথড্রল হয়ে যাবে। আপনার মনে আছে তাপস রায়ের বাড়িতে গিয়েছেন কুণাল ঘোষ, তার ফোনে পেয়েছিলেন, মেসেজ পেয়েছিলেন যে তাকে মুখপাত্র পদ থেকে সরানো হলো না সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হলো, মেসেজ পেয়েছিল, সেটা সংবাদ মাধ্যমে আমরা জেনেছিলাম। এখন তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, সাধারণ সম্পাদক। ফলে তৃণমূল কংগ্রেস একটা ব্যক্তিগত পারিবারিক মালিকানার দলের একদম প্রাইভেটলি ওন্ড একটা পার্টি, একটা পরিবারের পার্টি, পিসি ভাইপোর তোলাবাজ কোম্পানির পার্টি। সেই পার্টিতে এই ডিসিপ্লিন, ডেকোরাম, সাসপেনশনের কোনো মূল্য নেই। আবার কি ঘটনা দেখুন, কচুবনের রাজা জানেন তো, জয়প্রকাশ মজুমদার, তিনি বলছেন যে ডক্টর শান্তনু সেনকে নিলম্বিত করা হয়েছে। কি দুর্ভাগ্যে না? তো সেই মানুষটি এখন শান্তনু সেনকে নিলম্বিত ঘোষণা করছেন। আমি বলছি শান্তনু সেন আজকে একটা অসামান্য ইন্টারভিউ দিয়েছেন এবিপি আনন্দে, পরিষ্কার বলেছেন যে, আমার বেশ ভালো লাগলো কথাটা শুনে, যে আমার বাড়িতে তো ইডি সিবিআই আসেনি, আমার বাড়িতে তো আমার বিরুদ্ধে তো ইডি সিবিআই দুর্নীতি তদন্ত করছে না, তাহলে আমাকে বহিষ্কার সাসপেন্ড করা হলো কেন? পরিষ্কার অ্যাঙ্গেলটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত হচ্ছে। যে শান্তনু সেনের কথা যদি ধরতে হয়, সেই কথার মানেটা দাঁড়ায় এই যে 7 কোটি টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড মাউন্সের। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাসপেন্ডেড নয়, আমি সাসপেন্ডেড, আমার বাড়িতে ইডিও আসেনি, সিবিআই আসেনি। মারাত্মক একটা স্ট্রাইকার দিয়ে হিট করেছেন এমন একটা জায়গায়, যে জায়গাটা কিন্তু চট করে ভবি ভোলার নয়। আমি বলছি শান্তনুবাবু এখন একটু মুখ বন্ধ রাখলে ভালো হয়, তাহলে হয়তো কিছুদিন বাদে তার শোকজ টোকজ সব উঠে যাবে। কিন্তু বেচারি ডক্টর শান্তনু সেন, তিনি এখন আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের নতুন এই আদিক্ষেতার শহীদ হলেন, আদিক্ষেতার শহীদ বলবো। আর আরাবুল ইসলামের কথা লিস্ট সাইড ইজ বেটার, ও যে কখন কি করে, আরাবুল ইসলামের জন্য ভাঙড় আমরা হেরেছি এটা মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন না। শওকত হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত, তিনি হচ্ছেন মানে হেড অফ দ্য ক্রিমিনালস, ফলত তাঁকে আঘাত করেছে, ফলত আরাবুলকে একটা আরাবুলকে কেটে মেসেজ দেওয়া হলো যে আমার ভাইপোর বাহিনীর কেউ আঘাত করলে আমি তাকে ছাড়বো না। ফলে আরাবুলটা আজকে আছেন, কালকে কদিন আগে জেল খেটে এসছেন, আবার পার্টির অ্যাক্টিভিটিতে ছিলেন, ভাঙড়ের আধিপত্য নিয়ে লড়াই চলছে। ভাঙড়, ক্যানিং সমস্ত জায়গাগুলো তো ডেন অফ ক্রিমিনালস হয়ে গেছে না। আরাবুল বলেছেন যে মানে সেই আরাবুল যে এর অধ্যাপিকার গালে জগ ছুঁড়ে মেরেছিল, তারপর সে লোকটা এখনও তৃণমূলে কি করে, এটা জবাব কি মমতা অভিষেক দিতে পারবেন না। কিন্তু তিনি তৃণমূল করতেন। তিনি সাসপেন্ডেড হলেন কেন না, শওকতকে পাঠিয়েছিলেন ক্যানিং থেকে ভাঙড় দখল করতে। সেইখানে আরাবুল নিজের আধিপত্যবাদ কায়েম রেখেছিলেন, সেইখানে একটা সংঘাত হচ্ছিল। সেই জায়গা থেকে এটা অভিষেকের রেকমেন্ডেশনে পিসি আলটিমেটলি সাসপেন্ড করলেন।
আরাবুলকে। কাল বাদে পরশু নির্বাচনের আগে আবার যে কে সেই হবে, এরকম সাসপেনশন তৃণমূলে হরকদম হয়। মণিশঙ্কর মণ্ডল কয়েকদিন আগে সাসপেন্ডেড হয়েছেন, কি না অভিষেকের পক্ষে জয়ধ্বনি দিয়েছেন বলে। কার রেকমেন্ডেশনে? ব্রাত্য বসু, মানে যিনি মাঝে মধ্যে বিকাশ ভবন শিক্ষা দপ্তরে যান, সেই লোকটি। তো যাই হোক, তৃণমূল দলটা এভাবেই চলে। কিন্তু আলটিমেটলি আজকের এই ঘটনা প্রমাণ করলো, পরিষ্কারভাবে বলছি, পরিষ্কারভাবে প্রমাণ করলো যে সন্দীপ ঘোষের সঙ্গে একটা আর্থিক বড় র্যাকেটে জড়িত আছে এবং তার সঙ্গে ব্যানার্জি পরিবারের সম্পর্ক আছে। আমি একটু একটা তথ্য দিয়ে আপনাদের কাছে এই প্রতিবেদন শেষ করবো। আপনারা জানেন যে ইতিমধ্যে ওষুধ দুর্নীতিতে কয়লার 500 কোটি টাকা ঢুকেছিল, তার সংবাদ মাধ্যমে কাটিং আমি আপনাদের কাছে দেখিয়েছিলাম। 500 কোটি টাকা ঢুকেছিল। সেই কোম্পানিগুলো আবার এই সমস্ত হসপিটালগুলোতে তার নেটওয়ার্ক বিস্তৃত করেছিল। কার থ্রু দিয়ে? শোনা যায় সন্দীপ ঘোষের থ্রু দিয়ে। ফলত সেইখান থেকে একটা আর্থিক র্যাকেট জড়িত আছে। কয়লার টাকা কে পাঠিয়েছিল? উত্তরটা খুব স্পষ্ট, এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নেই। কিন্তু আমার মনে হয় শান্তনু সেন শহীদ হলেন সন্দীপ ঘোষকে হিট করতে গিয়ে। শান্তনু সেন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কথা বলতেন, শহীদ হতেন না, মানে এই আধিক্যতার শহীদ। শান্তনু সেন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, এভাবে শহীদ হতেন না। সন্দীপ ঘোষের বিরুদ্ধে কথা বললেন, সেই জন্য শহীদ হলেন। বুঝতে পারছেন সন্দীপ ঘোষের সঙ্গে ব্যানার্জি পরিবারের আর্থিক সম্পর্কটা কী সাংঘাতিক মাত্রায়? একটু ভাববেন।